নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এটা ব্রেকিং নিউজ হতে পারত এটা ভাইরাল খবর যে ভাইপোর সামনে কঠিন চ্যালেঞ্জ। আসলে চ্যালেঞ্জ বললেই এমন কিছু কথা আসে যে কথাগুলোকে ওভারকাম করা খুব কঠিন, অর্থাৎ তাকে এড়িয়ে যাওয়া কঠিন। যখন সেটা কঠিন হয়ে যায় সেইটাই কিন্তু হয়ে যায় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের মুখোমুখি এবার হয়ে গেছেন এই রাজ্যে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি। কেন বলছি, চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্ম যারা আছে তাদের চোখের মনি হচ্ছে অভিষেক ব্যানার্জি, যাকে ঘিরে তৃণমূলের নতুন পুরনো লড়াই শুরু হয়েছে এবং নতুনদের স্বপ্ন এবার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি। তো সেই পিসির জায়গা ভাইপো নেবেন কি না পিসি ভাইপোকে নিয়ে এগোবেন, এই সমস্তর মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব চলছে, অর্থাৎ নতুন পুরনো দ্বন্দ্ব চলছে। আমি সেই দ্বন্দ্বের মধ্যে যাচ্ছি না। এই রাজ্যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অনেকবারই শুভেন্দু অধিকারী ভাইপো বলে মানে নাম না করে বলেছেন এত টাকা কামিয়েছে, এত টাকা এসছে কোথা থেকে। আর তার পাল্টা হিসেবে তৃণমূল বলে গেছে শুভেন্দু নিজেই চোর, নারদ কাণ্ডে তার ছবি দেখা গেছে। অর্থাৎ এ চোর ও চোর, সে চোর এ চোর, এরকম চলছিল। কিন্তু সব কিছুকে ধামাচাপা দিয়ে এমন এক ব্যক্তি যিনি প্রশ্ন তুলে দিয়েছেন, আর যে প্রশ্নটা কিন্তু অভিষেক ব্যানার্জিকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে রেখে দিয়েছে, সেটা হচ্ছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গতকাল একটা প্রশ্ন তুলেছেন, কিন্তু সেই প্রশ্নটা অনেক মিডিয়া একটু এড়িয়ে গেছে, মানে এটা যেন সেরকম একটা ব্যাপার নয়, মানে বলেছেন কিন্তু তা নয়। আসলে অভিষেক ব্যানার্জির উত্থান যদি দেখেন তাহলে দেখবেন অভিষেক ব্যানার্জির কিন্তু দাপটের সঙ্গে বেশ কিছু কথা বলেন। তার সেই দিল্লির বুকে ইডি যখন ডেকেছিল, তারপর তার বলা জো উখাড়ানে উখাড়লো, বাংলার বুকে তৃণমূলকে যারা ভালোবাসে তৃণমূল কর্মীদের মনের মধ্যে একটা স্পৃহা এনে দিয়েছিল যে নেতা আমাদের ঠিক আছে, কিচ্ছু করতে পারবে না। যেটা আপনি ধ্বনিত হয়েছে শুনেছেন কালীঘাটের কাকুর গলায়, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, ছুতে পারবেন আমার সাহেবকে। সব কিছুতে কিন্তু অভিষেক ব্যানার্জি নিজেকে একটা যে জায়গায় তৈরি করেছেন বা যে ফ্রেমের মধ্যে রেখেছেন, সেটা হচ্ছে জনমানুষের বা সকলের সামনে নিজেকে হিরো প্রমাণ করা, এবং সেটা করার জন্য তিনি নানা রকম বক্তব্য রাখেন। তার সবচেয়ে বড় ফিল্মি ডায়ালগের মতো ডায়ালগ সেটা হচ্ছে, আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেন, মানে যদি নিয়ে আসেন, তাহলে কোনো শাস্তি দিতে হবে না, আমি ফাঁসির মঞ্চে উঠে ফাঁসি নিয়ে নেব। এইসব বলা, যদিও এখন তিনি বলেন না, এইগুলো বলতেন, কারণ বলে তিনি নিজের একটা জায়গা তৈরি করেছেন, যার জন্য অনেকেই বলেন অভিষেক ব্যানার্জিকে কেউ কিছু করতে পারবে না। লিপস অ্যান্ড মাউন্টস যখনই দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে বলে শোনা যায়, যখন লিপস অ্যান্ড মাউন্টসের সম্পত্তি ক্রোক করা হয়, তখনই কিন্তু বোঝা যায় যে অভিষেক ব্যানার্জি যেহেতু সিইও আছে, তিনিও এই দুর্নীতির মধ্যে কোনোভাবে জড়িয়ে যাচ্ছেন, এবং তিনি জড়িয়ে গেছেন বা জড়িয়ে আছেন এই কথাটা বারবার বিরোধী দলেরা বলছে। এইরকমই একটা পরিস্থিতির মধ্যে যখন তিনি বারবার নিজেকে সামনে নিয়ে এসে বোল্ডলি বলেন যে কেউ কিছু করতে পারবে না, এটা চক্রান্ত, যদিও এখন শোনা যাচ্ছে না, কিন্তু এইসবের মধ্যে একটা ভয়ঙ্কর কঠিন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কথা প্রসঙ্গে যে কথাটাও বলেছেন সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির এত সম্পত্তি, কত সম্পত্তি আছে সেটা তার হিসাব দিক, এবং এই সম্পত্তির উৎস কোথায় সেটা সোশ্যাল মিডিয়ায় জানান। ভালো করে ভাববেন, সোশ্যাল মিডিয়ায় জানান। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ। অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি সম্পত্তি কত, তিনি এত টাকা কোথা থেকে পেলেন, এই প্রশ্নটা কিন্তু এবার জনগণ জানতে চাইবে। তৃণমূলের মধ্যেও যারা অভিষেক ব্যানার্জিকে নিজেদের হিরো ভাবেন, তাদেরও উচিত এটা নিয়ে এবার জানা যে অ্যাকচুয়ালি অভিষেক ব্যানার্জির এত টাকা কোথা থেকে আসে। একটা সরকার বার্ধক্য ভাতা দিতে পারে না, কেন্দ্র সরকার দিচ্ছে, সেটা থেকে নিয়ে গিয়ে তারা দেয়। সেখানে রাজ্য সরকারের প্যারালাল ভাবে ডায়মন্ড হারবারে গতকাল আমরা দেখলাম, গত পরশু আমরা দেখলাম প্রায় 1,000 টাকা করে 76,000 লোককে প্রায় দিয়েছেন। সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, মোটামুটি 83 কোটি টাকার মতো খরচা আছে। এটা এক মাস নয়, বারবার দেবেন, কিন্তু এই টাকাটা দেবেন কোথা থেকে, এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। বিরোধীরা এই প্রশ্নটা প্রায় তুলছেন যে এই টাকাটা আসবে কোথা থেকে, প্রতি মাসে তিনি দেবেন কোন খাত থেকে। কারণ একজন
এমপির মাইনে কত, তিনি তার বরাদ্দ কোটা পান তার এলাকায় খরচ করার জন্য, সেই টাকাটাকে তিনি কি এইরকমভাবে দানছত্র করতে পারেন? উত্তর হচ্ছে না। এলাকার উন্নয়নের জন্য যে টাকাটা তিনি পান সেই টাকাটা এলাকার উন্নয়নের জন্যই তাকে লাগাতে হবে। তারপরে তার উৎস কোথায়? এই টাকাটা কি তৃণমূল দিচ্ছে? তৃণমূল সরকার মানে তৃণমূল দল? যদি রাজ্য সরকারের টাকা নিয়ে দেওয়া হয় তাহলে তো রাজ্য সরকার কোনো একটা আলাদা লোকসভা কেন্দ্রের জন্য টাকা দিতে পারে না। এই প্রশ্নগুলো কিন্তু বিরোধীরা করছে। টাকা আছে, টাকা দিচ্ছি, কিন্তু টাকাটা কোথা থেকে পেলেন? আমি একটা জিনিস বুঝি, আমি যেটুকু খরচা করি বা যেটা আছে আমারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, কারণ আমাদের টাকা আসে, সেটা কনভার্ট হয়, অ্যাকাউন্টে ঢোকে, দেখানো যায়। তো আমরা তো দেখাতে পারি, সোশ্যাল মিডিয়ায় বলতে পারি হ্যাঁ আমি ইউটিউব থেকে ইনকাম করি, যেটা আপনারা অ্যাড দেখেন সেখান থেকে আসে। সেটাকে থেকে আমি খরচা করে কষ্টসৃষ্ট করে মাইক্রোফোন করে সমস্ত কিছু সেট আপ তৈরি করেছি। যেটুকু মানুষের কাজে লাগে, মানুষের জন্য উপকার করতে পারি, সেটা এই ইনকাম থেকে আসে। তো সেরকম তো প্রত্যেককে জানানো উচিত বা প্রত্যেকে জানানো উচিত। অভিষেক ব্যানার্জি কিন্তু এই চ্যালেঞ্জের সামনে আছে। তার সঙ্গে সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একটা কথা বলেছেন যে অভিষেক ব্যানার্জি যখন এটাকে পরিষ্কার করবেন তাহলেই আমরা জিজ্ঞাসা করতে পারবো মীনাক্ষী মুখোপাধ্যায়রা তাদের উৎস কোথায়, তাদের সম্পত্তি কত। অর্থাৎ একটা পরিষ্কার চিত্র সামনে আসবে। দেখুন, আমি আমার নিজের মনের কথা বলছি। তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক বা সিপিএম হোক, প্রত্যেকটা নেতার কত সম্পত্তি আছে নিজেরাই ডিক্লেয়ার করুন। আমরা জানতে চাই আপনারা কোথা থেকে পেলেন টাকা, মানে আপনারা ইনকাম করেন কি, আপনাদের ইনকাম কি। আমি বহু নেতাকে দেখি যারা কিছু করে না, তবু তাদের দেখি ল্যাভিশলি চলে, তাদের সম্পত্তি বেড়ে যায়। কি করে? সে ডান বাম রাম শ্যাম যেই হোক, কি করে হয়? এই ভাইটাল প্রশ্নটা কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছেন। আমরা কোনো কিছু করতে গেলে, মানে একটা ধরুন কোনো কিছু করবো, একটা মোটরসাইকেল কিনবো বা একটা কোনো কিছু কিনতে যাব, আমাদের 70 বার ভাবতে হয় কিনবো, টাকাটা কোথা থেকে পাবো রে বাবা। ইনস্টলমেন্টে কিনতে গেলেও ভাবি সামনের মাসে টাকাটা দিতে পারবো তো যদি ইনকাম কমে যায়। এরা এই গাড়ি বাড়ি সমস্ত কিছু করছে কি করে? এই প্রশ্নের উত্তর কিন্তু শুধুমাত্র আজকে যদি অভিষেক ব্যানার্জি দেয়, মানে অভিষেক ব্যানার্জির সামনে এই কঠিন চ্যালেঞ্জটা এই কারণেই, কারণ গোটা বাংলার জনগণ জানতে পারবে যে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও টাকা কোথায়, কত টাকা আছে এবং সেই উৎসটা অ্যাকচুয়ালি কি। তারা তো একজন এমএলএ হলে একটা মাইনে পান, এমপি হলে পান, মানে মাইনে মানেই সাম্মানিক, এগুলো পায়। তো সেই টাকাটা তো আমরা ক্যালকুলেট করতে পারবো, কিন্তু তার বাইরে যে সমস্ত নেতা আছে যারা না এমএলএ না এমপি, তাদের উৎস কোথা থেকে? কিছুদিন আগে শতরূপ ঘোষের একটা গাড়ি কেনা নিয়ে অনেক প্রশ্ন এসে গেছিল। শতরূপ ঘোষ বলেছিলেন যে আমার বাবার পয়সায় কেনা, আমার বাবা কাজ করেন, বলে দিয়েছেন। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন, কিন্তু অভিষেক ব্যানার্জির বেলা কুণাল ঘোষ কি বলবেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেলা তো বলা যাবে না যে আপনি হিসাব দিন, আপনাকে নারদকাণ্ডে টাকা দিতে দেখা গেছে, কেউ বলতে পারবে না। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপরে আঙুল তুলতে পারবে এরকম কেউ নেই। দেখুন, কেউ যদি ওই বলে দেয়, মানে আমি যদি সূর্যের দিকে থুতু দিয়ে দিই, তো লাভটা কি? সূর্যের গায়ে কি পড়বে? ও তো আমার গায়ে পড়বে। কাজে এইসব তৃণমূলের সব উটপটাঙ্গা নেতা, মানে যারা জেল থেকে বেলে আছেন, তারা যদি বলে দেন তাতে কিছু যায় আসে না। কারণ আমরা সবাই জানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো রকম দুর্নীতি তো দূরের কথা, দুর্নীতিগুলোকে ধরে নিচ্ছেন, তাই তার বিরুদ্ধে সবার রাগ। তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রশ্নটা কিন্তু আমারও প্রশ্ন। অভিষেক ব্যানার্জি যদি সাহস থাকে তাহলে এই চ্যালেঞ্জের মোকাবেলা করুন। এই চ্যালেঞ্জটা কিন্তু কঠিন চ্যালেঞ্জটা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দম থাকলে, এতদিন তো নিজের দম দেখিয়েছেন, দম থাকলে নিজের সম্পত্তির হিসাব দিন। চ্যালেঞ্জ, আপনার যদি ক্ষমতা থাকে, অভিষেক ব্যানার্জি মানে ভাইপো ক্ষমতা থাকলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা চ্যালেঞ্জের জবাবে সোশ্যাল মিডিয়ায় বড় করে, আপনার তো নিজস্ব পেজ আছে, সেই পেজে বড় করে দিন আমার আয় এত, সম্পত্তি এত, এবং আমার আয় এখান থেকে আসছে, আমি এখান থেকে দিচ্ছি। এই যে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সবাই প্রশ্ন করেছেন, বার্ধক্য ভাতা যে দিলেন আপনি, এই টাকাটা আপনি পেলেন কোথা থেকে, লিখে জানান, সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা জানতে চাই, আমরা দেখতে চাই, বাংলার জনগণ আর জানতে চায়। দম থাকলে চ্যালেঞ্জের মোকাবেলা করে দেখান, আর নইলে আমরা ধরেই নেবো টাকা কোথা থেকে আসে। কারণ আমাদের কাছে অনেকগুলো দুর্নীতির প্রশ্ন এখানে আছে, মানে শুনি, তাহলে ধরতে হবে দুর্নীতি থেকে টাকা পয়সা আসছে। এটা একটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ। একদিকে যেরকম দুর্নীতিগুলোকে সব ধরা পড়ছে, অন্যদিকে যদি কেউ হিসাব দিতে না পারে বা সবার সামনে চ্যালেঞ্জ একসেপ্ট করতে না পারে, তাহলে তো তার বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলো যা বিরোধীরা বলছেন প্রমাণিত হয়। এবার আপনি বলুন, এটা কঠিন চ্যালেঞ্জ নয়?
অভিষেক ব্যানার্জি মানে ভাইপোর কাছে? আপনার কি মনে হয়? আপনিও কি চান না যে এই রাজনৈতিক নেতারা তাদের সম্পত্তি কত হয়েছে এবং এদের আয়ের উৎস কি জানা? সে আপনার পাড়ার চুনোপুটি নেতাই হোক, যে কিচ্ছু করে না কিন্তু 4 চাকা 2 চাকা ল্যাভিসলি গাড়ি চালাচ্ছে, বাড়ি ফাড়ি করে ফেলেছে, দামি দামি হাতে ঘড়ি ফড়ি পরে, গলায় সোনার চেন ফেন ঝুলিয়ে আর সুটেড বুটেড হয়ে বাবু বেরিয়ে পড়েছেন, এদের আসে কোথা থেকে? আপনি জানতে চান না? আমরা সবাই খাটি। আমি জ্বর গায়ে আজকে প্রতিবেদন করছি। আমরা মেহনত করি, কিন্তু এরা কি করে ইনকাম করে জানতে ইচ্ছে করে না? সাংসদের কোটায় যে টাকাটা পান সেটা পান, মাইনে যেটা পান মানে সাংবাদিক যেটা পান বা এমএলএরা পান, কিন্তু বাকি নেতাগুলো পয়সা কোথা থেকে আসে? এই প্রশ্নটা কিন্তু ভয়ঙ্কর তুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আমি তো জিজ্ঞাসা করতে ইচ্ছুক, আমি তো চ্যালেঞ্জ করছি অভিষেক ব্যানার্জিকে। আপনিও কি করছেন? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন না, যদি মনে হয় যে আপনার মতো সবার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার আছে তাহলে শেয়ার করবেন। আর নতুন যদি এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।